ঠিক আছে? আজকে আমাদের দুইটা টপিক পড়বো। আমি শর্ট করে পড়াবো, ঠিক আছে? আগে ক্লাসে ডিটেলসে পড়াতে গেছিলাম, অনেকে অনেক কিছু বুঝেন নাই, ঠিক আছে? আমি জানি। স্পেশালি ইনসুলিনের যে ট্রান্সডাকশন পাথওয়ে, হ্যাঁ, যে ইনসুলিন যখন তার রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে তখন কিছু এক্সেসিভ সিগন্যালিং পাথওয়ে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, তো আলটিমেটলি দেখা যায় জিয়াসিন প্লাস ওখানে অনেকগুলো প্রসেস কাজ করে, কিছু জিনোমিক লেভেলে অল্টারেশন হয়, ঠিক আছে? তো এগুলো আসলে বোঝাটা একটু টাফ বা মনে রাখাটা একটু টাফ। তো আপনি যদি মনে রাখতে না চান, কোনো ইম্পর্টেন্স নেই যে মনে রাখতে হবে, এগুলো থেকে ইউজুয়ালি কোশ্চেন আসে না। এটা জাস্ট জানার জন্য, যদি জানতে চান জানবেন, না হলে কোনো প্রবলেম নেই। ওকে? আচ্ছা আচ্ছা, তো আজকে টপিকটা হচ্ছে, দুইটা টপিক পড়াবো আজকে। একটা হচ্ছে কন্ট্রোল অফ ইনসুলিন সিক্রেশন, বা কোন কোন ফ্যাক্টর দিয়ে আমি ইনসুলিন সিক্রেশনকে বাড়াতে বা কমাতে পারি, কোন কোন ফ্যাক্টরগুলো আমার ইনসুলিন সিক্রেশনকে বাড়াবে কমাবে, এই ফ্যাক্টরগুলো। আর সেকেন্ডটা হচ্ছে যে ইফেক্ট অফ ইনসুলিন। দেয়ার আর টু টাইপস অফ ইফেক্ট, ওয়ান ইজ মেটাবলিক ইফেক্ট অ্যান্ড আদার ইফেক্ট হচ্ছে ইলেকট্রনিক বা আয়নিক ইফেক্ট। ওকে? তো আমরা যখন মেটাবলিক ইফেক্ট অফ ইনসুলিন নিয়ে কথা বলবো, তখন মাথায় রাখতে হয় যে ইনসুলিনগুলা তিনটা সাবস্টেন্সের উপর কাজ করে। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, লিপিড এবং প্রোটিন। তিনটার মধ্যে সবচেয়ে ইফেক্টিভলি দেখা যায় কার্বোহাইড্রেট এবং লিপিড মেটাবলিজমে ইনসুলিনের হিউজ ইম্পর্টেন্স আছে। আচ্ছা, আর আয়নিক ইনভলভমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত কি পাই, যে আমরা দেখি যে ইনসুলিনের একটা স্পেশাল ইফেক্ট আছে একটা আয়নের উপর, সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন। এবং ইউজুয়ালি আমরা অনেক সময় হাইপার ক্যালিমিয়া, অথবা যখন ব্লাডের মধ্যে পটাশিয়াম লেভেল এক্সেসিভ থাকে, যাকে আমরা হাইপার ক্যালিমিয়া বলি, তখন তার একটা ট্রিটমেন্ট প্রোটোকলে আমরা কিন্তু ইনসুলিন ইউজ করি ফর রিডাকশন অফ দ্য হাইপার ক্যালিমিয়া অর রিডিউস অফ দ্য হাইপার ক্যালিমিয়া। ওকে? বা পটাশিয়াম লেভেল কমানোর জন্য। এখন এই যে মেটাবলিক ইফেক্টটা, আপনি এটা খুব সিম্পলি মনে রাখতে পারেন, জাস্ট দুটা তিনটা চার্ট দিয়ে মনে রাখতে পারেন, অথবা আপনি ফুল ফেজেও আপনি মনে রাখতে পারেন, ঠিক আছে? কিভাবে প্রসেসগুলো হয়, কোন কোন এনজাইম কাজ করে, কোন এনজাইমগুলোকে ইনহিবিট করে, কোন এনজাইমগুলোকে অ্যাগ্রিভেট করে, ঠিক আছে? তারপর হচ্ছে কিভাবে লিপোজেনেসিস হয়, কিভাবে লিপিড স্টোরেজ হয়, কেন লিপো কি বলে লাইপোলাইসিস হয় না, এগুলো আপনি ইচ্ছা করলে মনে রাখতে পারেন। আচ্ছা, তো আমি কার্বোহাইড্রেটের যে ইফেক্টটা, সেটা আমি ডিটেলসে বলবো। ওকে? আর লিপিডের যে ইফেক্টটা, সেটা অনেক বড়, বিধায় আমি এটাকে সংক্ষেপে বলে যাব, জাস্ট একটা চার্ট আকারে। প্রসেসগুলো আপনি নিচ থেকে পড়ে নেবেন। আমার ওগুলো পড়াইতে হলে আমার আরও 6-7টা স্লাইড পড়াইতে হবে, এতগুলো পড়ানোর টাইম হবে না আসলে। তো ওটা আপনারা নিজেরা পড়ে নেবেন, যদি পড়তে চান পড়বেন, না পড়লে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার পার্সোনাল ইন্টারেস্টের জন্য। ওকে? ওকে, তাহলে প্রথমে আসি আমরা কন্ট্রোল অফ ইনসুলিন সিক্রেশন। আমরা কিভাবে ইনসুলিনটাকে সিক্রেশনটাকে বাড়াইতে বা কমাতে পারবো, কোন কোন ফ্যাক্টরগুলো আমার ইনসুলিন সিক্রেশনটাকে বাড়ায় বা কমায়, এবং হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ দিস ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলোকে আপনি কিভাবে ক্লিনিক্যাল ইউজ করতে পারেন। ওকে? আচ্ছা, কিভাবে এগুলো থেকে ড্রাগ ফর্মেশন করা হয়। ওকে, এই বিষয়গুলো হচ্ছে যে ফ্যাক্টর কন্ট্রোলিং ইনসুলিন সিক্রেশন। তাহলে প্রথম আসেন, প্রথম দেখা যাচ্ছে প্লাজমা গ্লুকোজ লেভেল। প্লাজমা গ্লুকোজ যে লেভেলটা আছে, আমরা বলতেছি যে ইট ইজ দ্য মাস্টার রেগুলেটর অফ ইনসুলিন। তার হচ্ছে প্লাজমার মধ্যে কি পরিমাণ গ্লুকোজ আছে, সেটাই কিন্তু আসলে ইনসুলিন সিক্রেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ইফেক্টিভ মেজার। ওকে? আচ্ছা, তাহলে মাথায় রাখতে হবে যে আমার ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল কি বেশি নাকি ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল কম, সেটার উপর নির্ভর করে ইউজুয়ালি বিটা সেল থেকে আমাদের ইনসুলিনগুলো সিক্রেশন হয়। এই জন্য প্রথম লাইনটা লিখেছি, দিস ইজ দ্য মাস্টার রেগুলেটর অফ দ্য ইনসুলিন সিক্রেশন, কে? প্লাজমা গ্লুকোজ লেভেল। এটার কথা মাথায় রাখতে হবে। যখন আপনার ব্লাডের মধ্যে ইউজুয়ালি, ভালোভাবে শুনবেন, যখন আপনার ব্লাডের মধ্যে ইউজুয়ালি গ্লুকোজের পরিমাণ 100 মিলিগ্রাম পার ডেসিলিটার, বা যেটাকে আমরা 100 মিলিগ্রাম পার্সেন্টেজ আকারে প্রকাশ করি, এর পরিমাণ থেকে কম থাকে, তখন আমার গ্লুকোজের উপর নির্ভর করে ইনসুলিন সিক্রেশন হয়, কিন্তু ওই সম্পর্কটা প্রপোর্শনাল না। কি বললাম কথাটা? যে আপনার ব্লাড গ্লুকোজ লেভেল যদি 100 মিলিগ্রাম পার্সেন্টেজ থেকে কম থাকে, তাহলে অবশ্যই আমার গ্লুকোজ বাড়ার সঙ্গে সঙ্গে ইনসুলিন বাড়বে।
এখন সিম্পল বিষয়, ব্লাড গ্লুকোজ লেভেল যদি 10 থাকে তাহলে যে পরিমাণ ইনসুলিন সিক্রেশন হবে, হ্যাঁ, ব্লাড গ্লুকোজ যদি 50 হয় তাহলে অবশ্যই সেই পরিমাণ গ্লুকোজ থাকবে না, তাতে অনেক বেশি গ্লুকোজ থাকবে, ঠিক না, সরি অনেক বেশি ইনসুলিন থাকবে, ইনসুলিন সিক্রেশন বাড়বে। কিন্তু এই রিলেশনটা প্রপোর্শন না, এই রিলেশনটা প্রপোর্শনাল রিলেশন না, অর্থাৎ এমন না যে প্রপোর্শনের হারে গ্লুকোজ বাড়ার সঙ্গে সঙ্গে ইনসুলিন বাড়বে। কত পর্যন্ত? আপ টু 100 মিলিগ্রাম পার্সেন্টেজ পর্যন্ত। বাট যখনই আপনার ব্লাডে গ্লুকোজের থ্রেশহোল্ড লেভেল 100 মিলিগ্রাম পার্সেন্টেজ থেকে বেড়ে যাবে, তখন গ্লুকোজ বাড়ার সঙ্গে সঙ্গে ইনসুলিন প্রপোর্শনালি বাড়বে। ঠিক আছে, তার অর্থ হচ্ছে আমি কি বলতে পারি যে আমার যদি 110 মিলিগ্রাম পার্সেন্টেজ হারে আমার গ্লুকোজ থাকে, তাহলে ইনসুলিন যে পরিমাণ হবে, যদি এখান থেকে বেড়ে আমার গ্লুকোজ 200 হয়ে যায়, তাহলে ইনসুলিন এইটার সমানুপাতিক হারে বাড়বে। ওকে, তাহলে মনে রাখতে হবে ইনসুলিন সিক্রেশন প্রপোর্শনাল টু দ্য প্লাজমা গ্লুকোজ লেভেল। কখন? যখন ব্লাড গ্লুকোজের থ্রেশহোল্ড 100 মিলিগ্রাম পার্সেন্টেজ থেকে বেশি থাকে। এর আগে গ্লুকোজ বাড়লে ইনসুলিন সিক্রেশন বাড়বে, কিন্তু ওইটা কোনো প্রপোর্শনাল রিলেশন ফলো করবে না। ওকে, সেটা কোনো প্রপোর্শনাল রিলেশন ফলো করবে না। আচ্ছা, তো নাও তাহলে আমরা প্রথম বুঝলাম প্রথমটা কি গেল। সেকেন্ড হচ্ছে অ্যামাইনো অ্যাসিড লেভেল। মনে রাখতে হবে সব অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা কিন্তু গ্লুকোজ ইনসুলিন সিক্রেশন পাবো না। আমরা যখন প্রোটিনগুলোকে ইনটেক করি অ্যাজ আ ফুড হিসেবে, তখন কিন্তু আলটিমেটলি প্রোটিনগুলো ব্রেক হয়ে যায় এবং সেখান থেকে আলটিমেটলি কি হয়, অ্যামাইনো অ্যাসিড প্রডিউস হয়। তো বলা হচ্ছে স্পেশালি দুইটা অ্যামাইনো অ্যাসিড, একটা নাম হচ্ছে আর্জিনিন আর একটা নাম হচ্ছে লাইসিন। এই দুইটা অ্যামাইনো অ্যাসিড ইউজুয়ালি ইনসুলিন সিক্রেশন বাড়ায়। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া কেন? আচ্ছা, একটু আনসার দিই। এখানে একটা পাশে একটা লাইন লেখা আছে, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে আর্জিনিন এবং লাইসিন পটেনশিয়েট করে দ্য গ্লুকোজ স্টিমুলাস ফর ইনসুলিন সিক্রেশন। এই লাইনটা অর্থ কি? তার অর্থ হচ্ছে যে কোনো কারণে ব্লাডের মধ্যে আর্জিনিন বা লাইসিন এই দুইটা অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায়, তারা এমনভাবে নিজেদেরকে মডিফাই করবে যাতে করে সেখান থেকে একটা সময় গিয়ে গ্লুকোজ প্রোডাকশন হয় এবং ওই গ্লুকোজটাই ইনসুলিন সিক্রেশনের জন্য স্টিমুলাস হিসেবে কাজ করে। কিভাবে? আমরা যখন একটু সামনে যাব, আমরা যখন গ্লাইকোলাইসিস পাথওয়ে দেখব, হ্যাঁ, তখন আমরা দেখব যে গ্লাইকোলাইসিস পাথওয়েতে একটা সময় গ্লুকোজ থেকে পাইরুভেট ক্রিয়েট হয়। আমি এটা পরে ডিটেলসে পড়াবো, একটু জাস্ট বলি যে এই পাইরুভেটটাই একটা সময় গিয়ে আমার কি করে, এনার্জি প্রডিউস করে। আবার এই পাইরুভেটটাই প্রয়োজন অনুযায়ী কি করতে পারে, গ্লুকোজ তৈরি করতে পারে বাই দ্য প্রসেস অফ গ্লুকোনিওজেনেসিস। আমরা সবাই জানি যে ইউজুয়ালি যে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে যদি গ্লুকোজ প্রোডাকশন করা হয়, সেই প্রসেসটাকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস। তাহলে পাইরুভেট কিন্তু একটা নন কার্বোহাইড্রেট সোর্স এবং ইউজুয়ালি ডিরেক্টলি সরাসরি পাইরুভেট থেকে কিন্তু গ্লুকোজ প্রোডাকশন হয় না। আমরা যখন একটু পর পাথওয়েটা দেখব, গ্লুকোনিওজেনেসিস পাথওয়ে, তখন দেখব যে পাইরুভেট একটা সময় গিয়ে অক্সালো অ্যাসিটেটে কনভার্ট হয় এবং সেখান থেকেই পাথওয়েটা সামনের দিকে আগায়। তাহলে এটা একটা নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ প্রোডাকশন। তাহলে পাইরুভেট থেকে গ্লুকোজ প্রোডাকশনের পাথওয়েটাকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস পাথওয়ে। এবং এই পাথওয়েতে যখন গ্লুকোজ প্রোডাকশন হবে, এই গ্লুকোজগুলো যখন ব্লাডে চলে আসবে, অর্থাৎ ব্লাড গ্লুকোজের লেভেল যখন বেড়ে যাবে, তখন কিন্তু আলটিমেট রেজাল্ট হিসেবে ইনসুলিন সিক্রেশন বাড়বে। তাহলে এখানে অ্যামাইনো অ্যাসিড কিভাবে কাজ করতেছে, আমরা যদি একটু আর্জিনিনের কথা বলি, ওকে, আমরা যদি একটু আর্জিনিনের কথা বলি, এই আর্জিনিন থেকে যদি আপনি অ্যামাইনো অ্যাসিড মূলক বাদ দেন, কি বললাম, এই আর্জিনিন থেকে যদি আপনি অ্যামাইনো অ্যাসিড মূলক বাদ দেন, তাহলে কি হবে, আর্জিনিন অথবা অ্যালানিন, হ্যাঁ আমি অ্যালানিনও আছে এখানে একটা, আর্জিনিন বা অ্যালানিন, এগুলো থেকে অ্যামাইনো অ্যাসিড বাদ দিলে আলটিমেট রেজাল্ট হচ্ছে সেখান থেকে পাইরুভেট ফর্মেশন হয়। কি ফর্মেশন হয়? পাইরুভেট ফর্মেশন হয়। ঠিক আছে, তো
তো এই যে পাইরুভেটটা ফর্মেশন হচ্ছে এটাই কিন্তু আলটিমেটলি গ্লুকোজ প্রোডাকশনের জন্য কাজ করতেছে অ্যাজ আ গ্লুকোনিওজেনেসিস পাথওয়েতে। এই তারপর এবং অ্যাজ আ রেজাল্ট সেখান থেকে ইনসুলিন সিক্রেশন হচ্ছে। তাহলে আর্জিনিন, লাইসিন, সামটাইমস অ্যালানিন এরা হচ্ছে একটা সময় গিয়ে পাইরুভেটে কনভার্ট হয় এবং যে পাইরুভেটটা একটা সময় গিয়ে গ্লুকোনিওজেনেসিসের জন্য কি বলে বিক্রিয়ক হিসেবে কাজ করে। অ্যাজ আ রেজাল্ট গ্লুকোজ প্রোডাকশন হয়, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে এবং তার ইনফ্লুয়েন্স হিসেবে ইনসুলিন সিক্রেশন বাড়ে। এটাই বলতেছে যে আর্জিনিন, লাইসিন গুলা গ্লুকোজ স্টিমুলাসকে পটেনশিয়েট করে ফর ইনসুলিন সিক্রেশনের জন্য। এই লাইনটা মনে রাখেন, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে সামটাইমস ফ্যাটি অ্যাসিড অ্যান্ড কিটোন বডি, এরাও সামটাইমস ইনসুলিন সিক্রেশনের জন্য পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে, বাট নট অলওয়েজ, নট সো ইম্পর্টেন্ট। এটা মনে রাখতে চাইলে মনে রাখেন, না চাইলে কোনো সমস্যা নেই, নট সো ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এই তিনটা বুঝলাম আমরা। এখন চলে আসি যেটা আমাদের ইম্পর্টেন্ট টপিক, যেটা খুব ভালোভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে জিআইটি হরমোন। ভাই জিআইটি হরমোন, আচ্ছা ঠিক আছে, আমি একটু বুঝাই বলি। ধরেন এটা হচ্ছে গাট লুমেন, এটা হচ্ছে আমাদের গাট লুমেন, ঠিক আছে? তো আমাদের গাট লুমেনটা কি একটা টিউব, হলো স্ট্রাকচার, এবং এর কিন্তু যে ওয়াল আছে, ওয়ালের অনেকগুলো লেয়ার আছে। তো একদম ইনার লেয়ারটাকে আমরা বলি মিউকোজা, এবং এটা কিন্তু সাধারণত এপিথেলিয়াল লাইনিং দিয়ে তৈরি। তো এখানে কতগুলো সেল আছে, এপিথেলিয়াল সেল। ওকে, আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই যে এপিথেলিয়াল সেল, এগুলোর অনেকগুলো নাম আছে। এরকম দুইটা এপিথেলিয়াল সেলের নাম হচ্ছে কে সেল, আর একটা এপিথেলিয়াল সেলের নাম হচ্ছে এল সেল। এই যে কে এবং এল সেল আছে, এই সেলগুলা যদি কোনো কারণে স্টিমুলেটেড হয় বাই দ্য ফুড, কি বললাম, যদি কোনো কারণে এই কে সেল এবং এল সেল অফ দ্য গার্ড এপিথেলিয়াম, যদি কোনোভাবে এই সেলগুলাকে আপনি ফুড দ্বারা স্টিমুলাস করতে পারেন, স্টিমুলেটেড করতে পারেন, তখন এই সেলগুলা একটা স্পেশাল টাইপের হরমোন রিলিজ করা শুরু করে। এই হরমোনগুলাকে আমরা বলি একসঙ্গে ইনক্রেটিন। একসাথে কেন বললাম? বিকজ ইট ইজ এ গ্রুপ অফ হরমোন। ইনক্রেটিন কোনো সিঙ্গেল হরমোন নয়, বরং অনেকগুলা হরমোনকে আমরা একসঙ্গে বলি ইনক্রেটিন। তার অর্থ হচ্ছে যখনই আপনি ফুড ইনটেক করবেন এবং ফুডগুলো যখন আলটিমেটলি আপনার জিআইটি লুমেন দিয়ে, হ্যাঁ, জিআইটিতে চলে আসবে, তখন এই এল সেল এবং কে সেলগুলা ফুড দ্বারা স্টিমুলেটেড হবে এবং তারা কি করবে, ইনক্রেটিন নামের এক গ্রুপ কি বলে হরমোন রিলিজ করবে। এবং এই ইনক্রেটিন গুলাকে আমরা বলি ন্যাচারাল অ্যান্টি ডায়াবেটিক হরমোন। কি বলি? ন্যাচারাল অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এখন বিষয়টা দেখেন, খেয়াল করে দেখেন, তো যখন ফুড পার্টিকেলস আসছে, আলটিমেটলি রেজাল্ট কি, ফুডগুলো ব্রেকডাউন হবে, গ্লুকোজে কনভার্ট হবে, অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে, দেন এটা ব্লাডে যাবে, ব্লাডে গিয়ে তারা বিটা সেলকে স্টিমুলেট করবে এবং সেখান থেকে হরমোন হিসেবে ইনসুলিন রিলিজ হবে। এটা তো স্বাভাবিক পাথওয়ে। কিন্তু তাহলে এই পাথওয়ের সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা পাথওয়ে যোগ হচ্ছে, সেটা হচ্ছে এই ইনক্রেটিন পাথওয়ে। বিকজ আমি আগে বলেছি ইনক্রেটিন হচ্ছে এমন একটা হরমোন যাকে আমরা বলতেছি ন্যাচারাল অ্যান্টি ডায়াবেটিক হরমোন, অর্থাৎ এদের অ্যান্টি ডায়াবেটিক কিছু ইফেক্ট আছে। তাহলে নর্মালি ফুড তো বিটা সেলকে স্টিমুলেট করে আমার ইনসুলিন সিক্রেশন করবেই, তার সঙ্গে সঙ্গে এই ইনক্রেটিন গুলাও কিন্তু কাজ করবে। তাহলে আমরা কিন্তু এখানে দুইটা ইফেক্ট পাচ্ছি, দুইটা সাইমালটেনিয়াস ইফেক্ট পাচ্ছি। আচ্ছা, যদি কোনোভাবে আপনি গ্লুকোজকে আইভি রুটে দেন, ইন্ট্রাভেনাস রুটে দেন, তাহলে কিন্তু এই গাটের এল সেল এবং কে সেল কিন্তু স্টিমুলেট হয় না। অ্যাজ আ রেজাল্ট কোনো ইনক্রেটিন সিক্রেশন হয় না। তাহলে আমি যদি কোশ্চেন করি আপনাকে, সেম অ্যামাউন্টের ফুড আমি যদি কোনো একটা পার্সনকে মুখে দিই, অথবা ওই সেম অ্যামাউন্টের ফুড আমি যদি আরেকটা পার্সনকে আইভি রুটে দিই, বা গ্লুকোজ যদি একটা পার্সনকে আইভি রুটে দিই, হ্যাঁ, তাহলে কোন ক্ষেত্রে ইনসুলিন সিক্রেশন বাড়বে? আনসার হচ্ছে ওরাল রুটে। কেন আমি বললাম? কারণ ওরাল রুটে ফুডগুলা একটা সময় গিয়ে বিটা সেলকে স্টিমুলেট করবে অ্যাজ আ গ্লুকোজ অর অ্যামাইনো অ্যাসিড হিসেবে, সেই ক্ষেত্রে আমরা ইনসুলিন পাচ্ছি। আবার ফুডগুলা কিন্তু যখন গাট লুমিনে আসতেছে, তখন কিন্তু তারা এল সেল এবং কে সেলকে স্টিমুলেট করতেছে। অ্যাজ আ রেজাল্ট সেখান থেকে কিন্তু আমরা ইনক্রেটিন হরমোন পাচ্ছি, যে হরমোনগুলা কিন্তু আমার অ্যান্টি ডায়াবেটিক হরমোন হিসেবে কাজ করে। কিভাবে কাজ করে পড়ে আসতেছি। কিন্তু সেম অ্যামাউন্টের গ্লুকোজ আপনি যদি আইভি রুটে দেন, তাহলে কিন্তু এখানে এল সেল বা কে সেলকে স্টিমুলেশনের কোনো ব্যাপার হচ্ছে না। অ্যাজ আ রেজাল্ট আমরা কোনো ইনক্রেটিন পাচ্ছি না। তাহলে আমরা শুধুমাত্র ওই নর্মাল ফুডের যে স্টিমুলেশন পাথওয়ের মাধ্যমে ইনসুলিন সিক্রেশন সেটাই পাবো, কিন্তু এখান থেকে যে ইনক্রেটিন পাথওয়ে পাবো, পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু পাচ্ছি না। সেটা মাথায় রাখবে, ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে এই অ্যান্টি ডায়াবেটিক হরমোনগুলো কিভাবে কাজ করে আর কারা কারা? কারণ আমি আগে বলেছি ইট ইজ এ গ্রুপ অফ হরমোন,
এখন দুইটা হরমোন মনে রাখেন, একটা হচ্ছে GLP-1 আর একটা হচ্ছে GIP। হোয়াট ইজ GLP? GLP মিন্স গ্লুকাগন লাইক পেপটাইড 1। GLP মানে কি? গ্লুকাগন লাইক পেপটাইড 1। GLP-1 গ্লুকাগন লাইক পেপটাইড 1। আর GIP মানে কি? গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। এর আরেকটা নাম আছে গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পলিপেপটাইড। সো আপনি যে নামটা মনে রাখতে চান মনে রাখতে পারেন, সমস্যা নেই। তাহলে আমি বললাম ইনক্রেটিন ইউজুয়ালি দুইটা, আরো আছে মাল্টিপল আছে, আমরা এখানে আরো অনেকগুলো সিক্রেটিন আছে, ওগুলো ইম্পর্টেন্ট, আমরা যাচ্ছি না ওগুলোতে। মেইন দুইটা হরমোন, একটা হচ্ছে GLP-1 বা গ্লুকাগন লাইক পেপটাইড 1, আর একটা হচ্ছে GIP গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, যার অপর নাম হচ্ছে গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পলিপেপটাইড। ঠিক আছে, এই দুইটা বিষয়ের ইম্পর্টেন্স আছে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে কিভাবে এরা কাজ করে, কোন ফাংশনের মাধ্যমে এরা কাজ করে, একটু খেয়াল করে দেখি আমরা। প্রথমটা হচ্ছে এই হরমোনটার একটা স্পেশাল ইফেক্ট হচ্ছে বিটা সেল ইফেক্ট। সেটা হচ্ছে এই হরমোনটার রিসেপ্টর বিটা সেলে আছে। তাহলে এই হরমোনটা যখন আপনার ব্লাডে চলে যায় এবং অ্যাজ আ রেজাল্ট যখন সেই বিটা সেলের রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, তখন সেই বিটা সেলকে স্টিমুলেট করে এবং অ্যাজ আ রেজাল্ট হিসেবে আমরা ইনসুলিন সিক্রেশন বেশি পাবো। তাহলে তো নর্মাল ফুডে যে পরিমাণ ইনসুলিন সিক্রেশন হওয়ার কথা, ওই ফুড প্লাস ইনক্রেডিন যদি সাইমালটেনিয়াসলি ইফেক্ট শো করে, তাহলে আমরা ইনসুলিন তার থেকে অনেক বেশি পাবো। 2 নাম্বার হচ্ছে ইনক্রেটিনের রিসেপ্টর গ্লুকাগন না আলফা সেলেও আছে, এবং সেক্ষেত্রে এটা হচ্ছে ইনহিবিটরি ইফেক্ট, অর্থাৎ জিআই ইনহিবিটরি সেল জি কাপল রিসেপ্টর ইনহিবিটরি ফাংশন করে, যেটা জিআই বলি আমরা। তাহলে গ্লুকাগন সিক্রেশন ডিক্রিজ করে। তাহলে একদিক দিয়ে সে ইনসুলিন সিক্রেশন ইনক্রিজ করতেছে, অন্য দিক দিয়ে সে গ্লুকাগন সিক্রেশন কি ডিক্রিজ করতেছে। 3 নম্বর হচ্ছে গ্যাস্ট্রিক এমটিং ডিক্রিজ করে। কিভাবে? আমরা জানি যে আমাদের গ্যাস্ট্রিক, আমরা কয়েকদিন আগে পড়েছিলাম স্টোমাকের ক্ষেত্রে, যে স্টোমাকের ক্ষেত্রে দুইটা স্প্রিংটার আছে, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল স্প্রিংটার, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল স্প্রিংটার। সো আমরা জানি অ্যানাটমিক্যাল স্প্রিংটার হচ্ছে তার পাইলোরিক স্প্রিংটার, যেটা কি করে, যেটা কন্ট্রাকশন করার মাধ্যমে ফুড পার্টিকেলস গুলাকে আমাদের গ্যাস্ট্রিক বা আমাদের স্টোমাক থেকে আমাদের ডিউডেনামে প্রবেশ করতে বাধা প্রদান করে। তাহলে এই যে ইনক্রেটিন নামের যে হরমোনটা আছে, এই হরমোনের রিসেপ্টর আমার পাইলোরিক স্প্রিংটারেও আছে, এবং অ্যাজ আ রেজাল্ট যখন ইনক্রেটিন পাইলোরিক স্প্রিংটারের রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে, তখন পাইলোরিক স্প্রিংটার কন্ট্রাকশন করার মাধ্যমে এই পাথওয়েটাকে ক্লোজ করে দেয় এবং ফুড পার্টিকেলস গুলা আর স্টোমাক থেকে ডিউডেনামে পাস করতে পারে না। তাহলে বিষয়টা হচ্ছে যদি ফুড পার্টিকেলস গুলা স্টোমাক থেকে ডিউডেনামে না আসতে পারে, তাহলে কিন্তু তারা আর অ্যাবজর্ব হবে না। অ্যাজ আ রেজাল্ট যদি অ্যাবজর্ব না হয়, তাহলে কিন্তু আমরা ইনসুলিন সিক্রেশন কি, আমরা কিন্তু অ্যাজ এ রেজাল্ট মানে আমরা কি সরি, আমরা কিন্তু গ্লুকোজ অ্যাবজর্পশন হচ্ছে না, এজ এ রেজাল্ট কি হচ্ছে, আমার গ্লুকোজের পরিমাণটা ব্লাডে কমতেছে। ঠিক আছে, আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে ইনসুলিনের ফেভারে কাজ করা। ইনসুলিন ফেভার কি, ইনসুলিন কি করে, ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। তাই দেখেন ও যদি গ্যাস্ট্রিক এমটিং ডিক্রিজ করে দেয়, তাহলে ফুড পার্টিকেলস গুলো তো আমার আর স্মল ইন্টেস্টাইনে আসতে পারলো না। অ্যাজ আ রেজাল্ট ফুড পার্টিকেল যদি স্মল ইন্টেস্টাইনে আসতে না পারে, অ্যাবজর্ব হবে না, আর অ্যাবজর্ব না হলে ব্লাড গ্লুকোজ লেভেল কি হবে, কমবে। আচ্ছা, আর কি করে, সে চলে যায় হাইপোথ্যালামাসে, গিয়ে সেখানকার যে স্যাটিটি সেন্টার আছে সেটাকে ইনহিবিট করে। অ্যাজ আ রেজাল্ট পেশেন্টের ফুড পার্টিকেলস বা খাদ্য গ্রহণের ইচ্ছা কমে যায়। আর আমরা যদি ফুড পার্টিকেলস গ্রহণ না করি, খাদ্য গ্রহণ না করি, তাহলে স্বাভাবিকভাবেই ব্লাড গ্লুকোজ লেভেল ডিক্রিজ হবে, যেটা আমার ইনসুলিনের ফেভারে কাজ করতেছে। তো দেয়ার আর 4 ফাংশন অফ ইনক্রেটিন, মনে রাখবেন কষ্ট করে। এখন তাহলে এই ইনক্রেটিন গুলা স্বাভাবিকভাবেই অ্যান্টি ডায়াবেটিক ইফেক্ট শো করে, আপনার ইচ্ছা করেন বা না করেন এটা এমনি করবে। কিন্তু আমাদের যে গাট যে এপিথেলিয়াম আছে, সেখানে আরো একটা স্পেশাল এনজাইম সিক্রেশন হয়, যাকে আমরা বলি DPP4। এনজাইমটার নাম কি, ডাইপেপটাইডাইল পেপটাইডেস 4। এন্ড কোশ্চেন হচ্ছে এই এনজাইমটা কি করে, এই এনজাইমটা ইনক্রেটিনকে ব্রেক করে ফেলে। তাহলে যদি এই এনজাইমটা ইনক্রেটিনকে ব্রেক করে ফেলে, তাহলে কিন্তু আপনি এই ন্যাচারাল অ্যান্টি ডায়াবেটিক যে ইফেক্ট পাওয়ার কথা ছিল সেটা পান না। অনেক পার্সনের ক্ষেত্রে এই এনজাইমটা অ্যাগ্রিভেট করে, বেড়ে যায়। অ্যাজ আ রেজাল্ট পেশেন্টের ইনক্রেটিন প্রপারলি আর ফাংশনাল হয় না। এই কারণে অনেক সময় ডায়াবেটিক পেশেন্টদেরকে আমরা একটা নতুন ড্রাগ ইউজ করি, সিটাগ্লিপটিন টাইপ ড্রাগ। দিস ইজ কল্ড DPP4 ইনহিবিটর। অর্থাৎ যারা কি করে, এই এনজাইমটাকে ইনহিবিট করে, অ্যাজ আ রেজাল্ট ইনক্রেটিন গুলা ব্রেক হয় না, এবং এটা কি করে, ইনসুলিনের ফেভারে কাজ করে অথবা অ্যান্টি ডায়াবেটিক ইফেক্ট শো করে। ওকে,
আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কিভাবে ইনক্রেডিং গুলো কাজ করে। কারণ ইনক্রেডিং যে মনে রাখেন আজব লাগবে না বেশি। এই প্রশ্ন আর কি হরমোন আমার কাজ করে ইনসুলিন সিক্রেশন অথবা ইনক্রিজ অথবা ডিক্রিজ করার ক্ষেত্রে আর কি কি হরমোন কাজ করে? প্রথমটা হচ্ছে গ্লুকাগন এবং গ্রোথ হরমোন। ভাইয়া গ্লুকাগন এবং গ্রোথ হরমোন ইনসুলিন সিক্রেশনে সাহায্য করে? হ্যাঁ করে। কিভাবে করে? গ্লুকাগন এবং গ্রোথ হরমোনের একটা স্পেশাল ইফেক্ট হচ্ছে তারা গ্লুকোনিওজেনেসিস ইনক্রিজ করে। গ্লুকাগন এবং গ্রোথ হরমোনের একটা স্পেশাল ইফেক্ট হচ্ছে তারা গ্লুকোনিওজেনেসিস ইনফিক করে। তাহলে যখন ব্লাডের মধ্যে যখন বডিতে গ্লুকোনিওজেনেসিস বাড়বে তখন ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল বাড়বে, অর্থাৎ হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করবে। আর যখন হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করে তখন আমরা আগেই বলেছি যে গ্লুকোজ ইজ আ মাস্টার রেগুলেটর অফ ইনসুলিন, অ্যাজ আ রেজাল্ট ইনসুলিন রিলিজও বাড়বে। এভাবেই আমার গ্লুকাগন এবং গ্রোথ হরমোন প্যাসিভলি নট অ্যাক্টিভলি প্যাসিভলি ইনসুলিন সিক্রেশন বাড়ায়। ওকে, জাস্ট এটা একটা জানার জন্য আর কিছু না। তাই বলে আমরা ইনসুলিন বাড়ানোর জন্য গ্লুকাগন ইউজ করব না, এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস। আচ্ছা, আর এটা হচ্ছে কর্টিসল। মনে রাখবেন এটা কিন্তু আপনার ফেভারে কাজ করবে না, আপনার ফেভারে সে কাজ করবে না। কেন? এখন কোশ্চেন হচ্ছে কর্টিসল তো এমনি এমনি বাড়বে না, সবকিছু রেগুলেটেড ফ্যাশনে থাকে। তো কোশ্চেন হচ্ছে কাদের বডিতে কর্টিসল লেভেল বেড়ে যায়? এক, পেশেন্ট উইথ কুশিং সিনড্রোম, যাদের বডিতে এক্সেসিভ পরিমাণ কর্টিসল রিলিজ হয়। দুই, ড্রাগ ইউজার, অর্থাৎ যারা গ্লুকোকর্টিকয়েড থেরাপির উপর থাকে, ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ থেরাপিতে থাকে, এদের বডিতে স্বাভাবিকের তুলনায় কর্টিসল লেভেল বেশি থাকে। তাহলে কর্টিসল ওয়ান কাইন্ড অফ ডায়াবেটিকজেনিক হরমোন। এই যে গ্লুকাগন, তারপর হচ্ছে গ্রোথ হরমোন, তারপর হচ্ছে কর্টিসল, এদিকে আমরা কি বলি? এদিকে আমরা বলি ডায়াবেটোজেনিক হরমোন। ডায়াবেটিক হরমোন। কেন? তারা ডায়াবেটিস বাড়ায়। কিভাবে বাড়ায়? বা ইনক্রিজ গ্লুকোজ লেভেল ইন দ্য ব্লাড, অর্থাৎ হাইপারগ্লাইসেমিয়া করে, যেটা ডায়াবেটিসের লক্ষণ। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কর্টিসল কি করে? যখন ব্লাডের মধ্যে এক্সেসিভ লেভেলে কর্টিসল বেড়ে যায় তখন সে এক্সেসিভ পরিমাণ গ্লুকোনিওজেনেসিস করে, এবং এত বেশি গ্লুকোজেনেসিস করে, কন্টিনিউয়াসলি গ্লুকোনিওজেনেসিস করে, ব্লাডের মধ্যে ক্রনিক্যালি হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করে। তো ব্লাডের মধ্যে যখন ক্রনিক্যালি হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করে তখন এই হাইপারগ্লাইসেমিয়ার ইফেক্টের জন্য বিটা সেলগুলা কন্টিনিউয়াসলি ইনসুলিন সিক্রেশন করতে থাকে। কিন্তু সবকিছুর একটা কি আছে? ক্ষমতা আছে, সবকিছুর একটা শেষ লিমিটেশন আছে। সেটা কি? সবকিছুরই একটা ক্ষমতা আছে। সেটা কি? সেটা হচ্ছে যখন আমার বিটা সেলগুলা কাজ করতে তারা এক্সস্টেড হয়ে যায়। কি বললাম? সরি, বেশি অংশ গলায়। যখন তারা কাজ করতে একটা সময় এক্সস্টেড হয়ে যায়, হ্যাঁ, কারণ স্বাভাবিক ওদের তো একটা লিমিটেশন আছে যে তারা কি পরিমাণ ইনসুলিন তৈরি করতে পারে। এটা তো আর অফুরন্ত সাপ্লাই না। একটা সময় গিয়ে তারা আর ইনসুলিন সিক্রেশন করতে পারে না, অর্থাৎ বিটা সেলগুলো এক্সস্টেড হয়ে যায়। আর যখন বিটা সেলগুলো এক্সস্টেড হয়ে যায় তখন পেশেন্টে ডেভেলপ করে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। তাহলে এই জন্য যারা কুশিং সিনড্রোমের পেশেন্ট, যারা ক্রনিক্যালি ড্রাগ ইউজ করে, কর্টিসল বা গ্লুকোকর্টিকয়েড ড্রাগ, তাদের একটা সময় গিয়ে ডায়াবেটিস ডেভেলপ করার চান্স থাকে, স্পেশালি টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করার চান্স থাকে। বিকজ এখানে কিন্তু বিটা সেলগুলা নর্মাল, বিটা সেলে কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হচ্ছে তারা এক্সস্টেড হয়ে গেছে, তারা আর কাজ করতে পারতেছে না, তারা আর ইনসুলিন সিক্রেশন করতে পারতেছে না। অ্যাজ এ রেজাল্ট একটা সময় গিয়ে পেশেন্টের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করে। তো এটা সাধারণত ট্রিটমেন্ট করলে রিভার্স করে, বিকজ এটা যেহেতু কোনো প্রবলেম নাই, এটা ইউজুয়ালি ট্রিটমেন্ট করলে রিভার্স করে। ওকে, আচ্ছা। আর আরেকটা হরমোন তার নাম হচ্ছে সোমাটোস্টেটিন। আমি এটাকে লাল কালার দিয়ে রেখেছি কেন? কারণ সোমাটোস্টেটিনকে আমরা বলি ইউনিভার্সাল ইনহিবিটর। ইউনিভার্সাল ইনহিবিটর। তো এই যে ইউনিভার্সাল ইনহিবিটর সে কি করে? সে যত হরমোন আছে সবগুলো হরমোনের বিপক্ষে কাজ করে। অর্থাৎ ও ইনসুলিন সিক্রেশন ইনহিবিট করে, ও গ্লুকাগন সিক্রেশন ইনহিবিট করে, ও যাকে পাবে তাকে ইনহিবিট করবে। সো ও হচ্ছে ইউনিভার্সাল ইনহিবিটর। ও কারো ফেভারে কাজ করে না, সবার বিপক্ষে কাজ করে, এগেইনস্টে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কি কি হরমোন আমার ইনসুলিন সিক্রেশনে সাহায্য করতে পারে, হোয়াটএভার।
এবার আসেন লাস্ট টপিক বা লাস্ট ফ্যাক্টর which control insulin secretion is called autonomic nervous system। তোমরা সবাই জানি যে অটোনমিক নার্ভাস সিস্টেমে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এখন আমরা এটাও জানি যে প্যারাসিম্প্যাথেটিক কি করে। ইউজুয়ালি প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম যখন কাজ করে তখন আমাদের গাটের মোটিলিটি বাড়ে, ফুডগুলো ভালোভাবে অ্যাবজর্ব হয়, ঠিক আছে, কারণ এটা আমরা জানি রেস্ট অ্যান্ড ডাইজেস্টে কাজ করে, ঠিক না? সবাই জানি রেস্ট প্লাস ডাইজেস্টে কাজ করে। আর যখন ডাইজেস্ট বাড়বে তখন স্বাভাবিকভাবে ব্লাড গ্লুকোজ বাড়বে, আর ব্লাড গ্লুকোজ বাড়লে স্বাভাবিকভাবে ইনসুলিন সিক্রেশন বাড়বে। তাহলে বুঝতেই পারতেছি যে প্যারাসিম্প্যাথেটিক ইনসুলিন সিক্রেশনের ফেভারে কাজ করে, এতে কোনো সন্দেহ নেই। প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম ইনসুলিন সিক্রেশনের ফেভারে কাজ করে। আমরা এটাও জানি যে প্যারাসিম্প্যাথেটিকের অনেকগুলা রিসেপ্টর আছে, আমরা বলি মাস্কারানিক রিসেপ্টর এন্ড নিকোটিনিক রিসেপ্টর। তো নিকোটিনিক রিসেপ্টরগুলো ইউজুয়ালি কোথায় থাকে? আমাদের নার্ভ এন্ডিংসে থাকে, আর মাস্কারানিক রিসেপ্টর এগুলো অর্গানে থাকে। তাহলে মাস্কারানিক রিসেপ্টর তিন প্রকার, M1, M2, M3। আমি এগুলো যাবো না, এগুলো পড়াইছি আমি আগে। সো M1, M2, M3 এর মধ্যে ইউজুয়ালি M3 যে রিসেপ্টরটা আছে এই রিসেপ্টরটা এবং M1 রিসেপ্টর হচ্ছে এক্সাইটেটরি রিসেপ্টর আর M2 হচ্ছে ইনহিবিটরি রিসেপ্টর। তাহলে M1 এবং M3 এক্সাইটেটরি, M2 হচ্ছে ইনহিবিটরি রিসেপ্টর। তাহলে বুঝতে পারতেছেন যে যেহেতু আমার এই প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম বিটা সেলগুলোকে স্টিমুলেট করবে, বিটা সেলগুলোকে ফোর্স করবে ইনসুলিন সিক্রেশন বাড়ানোর জন্য, তাহলে অবশ্যই এই বিটা সেলের মধ্যে হয় M1 নয় M3 রিসেপ্টর থাকবে। তাহলে মাথায় রাখার সুবিধার জন্য বলে দিলাম, বাট এখানে ইউজুয়ালি কোথায় থাকে? M3 রিসেপ্টর থাকে। তাহলে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম অর্থাৎ অ্যাসিটাইলকোলিন ইউজুয়ালি বিটা সেলের M3 রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে বিটা সেলগুলোকে স্টিমুলেট করে যাতে করে তারা ইনসুলিন সিক্রেশন বাড়ায়। এতটুকু ক্লিয়ার, এতটুকু বুঝলাম, এটি কোনো প্রবলেম নাই। প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে সিম্প্যাথেটিকে, কারণ প্যারাসিম্প্যাথেটিক ফেভারে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই, বাট সিম্প্যাথেটিকের সমস্যা। একই সমস্যা। আচ্ছা, সিম্প্যাথেটিকের মধ্যে অনেক রকম রিসেপ্টর আছে, আমরা জানি আলফা রিসেপ্টর আছে, বিটা রিসেপ্টর আছে। এখন দুঃখজনক হচ্ছে যে বিটা সেল কন্টেইন বোথ আলফা এন্ড বিটা, বোথ আলফা টু রিসেপ্টর এন্ড বিটা টু রিসেপ্টর। কি বললাম? বিটা সেল কন্টেইন বোথ রিসেপ্টর, আলফা টু রিসেপ্টর এন্ড বিটা টু রিসেপ্টর। এখন সমস্যাটা কোথায় ভাই? একটু আসি আমরা। সমস্যা হচ্ছে যে বিটা টু রিসেপ্টর হচ্ছে স্টিমুলেটরি রিসেপ্টর, কিন্তু আলফা টু রিসেপ্টর হচ্ছে ইনহিবিটরি রিসেপ্টর। অর্থাৎ অ্যাড্রেনার্জিক যে সাবস্টেন্সগুলো আছে, সিম্প্যাথেটিক রিলিজ যেগুলো আমরা বলি এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, তারা যদি বিটা টুর সঙ্গে বাইন্ড করে তাহলে বিটা প্যানক্রিয়াটিক সেল স্টিমুলেটেড হবে। অ্যাজ আ রেজাল্ট ইনসুলিন সিক্রেশন বাড়বে। কিন্তু ওই সেম এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন যদি আলফা টু রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে তাহলে কিন্তু বিটা সেলগুলা ইনহিবিটেড হবে। অ্যাজ আ রেজাল্ট ইনসুলিন সিক্রেশন কমবে। তাহলে একটা যে সমস্যা হয়ে গেল, একই সেল কন্টেইন বোথ রিসেপ্টর এবং দেয়ার ইফেক্ট আর কি অপোজ ইচ আদার। তাহলে প্রবলেম হয়ে গেল না? এখন বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, দুইটা রিসেপ্টরই আমার সেলে থাকবে, বাট আলফা টু রিসেপ্টর প্রিডমিনেন্ট। আলফা টু রিসেপ্টর প্রিডমিনেন্ট। তার অর্থ হচ্ছে যদি আপনি খেয়াল করে দেখেন একটা বিটা সেলের মধ্যে কি পরিমাণ আলফা টু এবং কি পরিমাণ বিটা টু রিসেপ্টর আছে, আপনি দেখবেন যে আলফা টু রিসেপ্টরের পরিমাণ বিটা টু রিসেপ্টরের তুলনায় অনেক বেশি। তাহলে এদের ইফেক্টটা প্রিডমিনেন্ট। তাহলে এর সঙ্গে যদি এপিনেফ্রিন বাইন্ড করে, আবার এর সঙ্গে যদি এপিনেফ্রিন বাইন্ড করে, তাহলে ওর ইফেক্টটা বেশি প্রাধান্য পাবে অ্যাজ আ রেজাল্ট, বিকজ দে হ্যাভ মোর নাম্বার দেন বিটা টু রিসেপ্টর। তাহলে এটা যেহেতু ইনহিবিটরি ইফেক্ট শো করে অর্থাৎ ইনসুলিন সিক্রেশন কমায়, এই জন্য ইউজুয়ালি আমরা বলতে পারি সিম্প্যাথেটিক সিস্টেম কি করে? সিম্প্যাথেটিক সিস্টেম আমাদের ইনসুলিন সিক্রেশন কমায়, ইনসুলিন সিক্রেশন কমায়। কিন্তু কথা কি বুঝছেন? ইনসুলিন সিক্রেশন কমায়, তাহলে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি যখন হয় তখন আপনার বডিতে ইনসুলিন সিক্রেশন কমবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে আপনি যদি ইনসুলিন সিক্রেশন বাড়াতে চান বোথ প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিকের মাধ্যমে, তাহলে আপনাকে কি করতে হবে জানেন? আপনাকে এই আলফা টু রিসেপ্টর ব্লক করতে হবে। এই জন্য যে সকল পার্সনদের বডিতে আপনি আলফা টু রিসেপ্টর ব্লকার ইউজ করেন, ওই পার্সনদের ক্ষেত্রে আপনি বিটা টু ইফেক্টর পাবেন, অর্থাৎ সিম্প্যাথেটিক সিস্টেম ওখানে ইনসুলিন সিক্রেশন বাড়ায়। কারণ আপনি যদি আলফা টু রিসেপ্টরকে ব্লক করে বসে থাকেন
তাহলে আমার এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন গুলো কিন্তু এখন আর আলফা 2 সঙ্গে বাইন্ড করতে পারবে না, সবগুলা গিয়ে বাইন্ড করবে বিটা 2 সঙ্গে। অ্যাজ আ রেজাল্ট আমার ইনসুলিন সিক্রেশন বাড়বে। ওই পার্সনদের ক্ষেত্রে সিম্প্যাথেটিক সিস্টেম কি করে, ইনসুলিন সিক্রেশন বাড়ায়। তাহলে নরমালি আমি যদি কোশ্চেন করি প্যারাসিম্প্যাথেটিক ইনক্রিজ ইনসুলিন সিক্রেশন, sympathetic system increase or decrease insulin secretion, must be decrease insulin secretion by the effect of alpha 2 receptor. But the person who are in the effect of alpha 2 receptor blocker, তাদের ক্ষেত্রে sympathetic system increase the insulin secretion, not decrease. Okay, MCQ টা মনে রাখতে পারেন। ওকে, আমরা সামনে যাই। Now, physiological action of insulin. There are two types of effect. আমি আগে বলেছি metabolic effect and ion related effect. Metabolic effect নির্ভর করে তিনটা সাবস্টেন্সের উপরে, কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড লিপিড। আর আয়নিক নির্ভর করে শুধু পটাশিয়ামের উপরে, অর্থাৎ ইনসুলিন পটাশিয়ামের উপর ইফেক্ট করে। আচ্ছা, তো আমরা এখন শুধুমাত্র মেটাবলিক ইফেক্ট শো করব, আয়নিক ইফেক্ট আমি পড়াবো না, আপনারা দেখে নেবেন নিজেরা। সো দেখেন ফিজিওলজিক্যাল ইফেক্ট অফ ইনসুলিনটা কি। তো আমাদের হরমোনগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মেটাবলিক ইফেক্টের উপর নির্ভর করে সকল হরমোনকে দুই ভাগে ভাগ করা যায়। ওয়ান কাইন্ড অফ হরমোন ইজ কল্ড অ্যানাবলিক হরমোন and another type of hormone is called catabolic hormone. What is the difference between anabolic and catabolic? Anabolic hormone বাড়ায়, তৈরি করে, ক্রিয়েট করে, বড় করে। আমরা এইভাবে বলি অ্যানাবলিক হরমোন অনেক তৈরি করে, কোনো কিছুকে বাড়ায়, কোনো কিছুকে আকারে বৃদ্ধি করে। আর ক্যাটাবলিক হরমোন ক্যাটাবলিজম করে, কোনো কিছুকে ভাঙে, ছোট করে, ক্ষুদ্র করে। তাহলে আমি যদি বলি যে গ্লুকোজ বড় নাকি গ্লাইকোজেন বড়, আপনি আনসার বলতে পারেন যে ভাই গ্লাইকোজেন বড় মোর দ্যান গ্লুকোজ, বিকজ ইট ইজ আ মনোমার, ইট ইজ আ পলিমার। তাহলে আমি যদি বলি হোয়াট দ্য অ্যানাবলিক ইফেক্ট, আপনি বলবেন যে গ্লুকোজ যদি গ্লাইকোজেনে কনভার্ট হয় তাহলে ছোট জিনিস বড়তে কনভার্ট হচ্ছে, ছোট আকৃতির জিনিস বড় আকৃতিতে কনভার্ট হচ্ছে, বড় কিছু তৈরি করতেছে। দিস ইজ দ্য অ্যানাবলিক ইফেক্ট। আর আমি যদি বলি না গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে কনভার্ট হয়েছে, হোয়াট ইজ ইফেক্ট, দিস ইজ কল্ড ক্যাটাবলিক ইফেক্ট, বিকজ বড় জিনিস ভেঙে ছোটতে কনভার্ট হচ্ছে, আয়তনে বড় জিনিস ছোট আয়তনে কনভার্ট হচ্ছে, দিস ইজ কল্ড ক্যাটাবলিক ইফেক্ট। তাহলে অ্যানাবলিক মানে হচ্ছে কোনো কিছুকে বাড়ানো, বৃদ্ধি করা, বড় করা, আর ক্যাটাবলিক মানে হচ্ছে কোনো কিছুকে ভাঙা, ছোট করা, ক্ষুদ্র করা। আচ্ছা, আমি বললাম কিছু হরমোন অ্যানাবলিক ইফেক্ট শো করে, কিছু হরমোন ক্যাটাবলিক ইফেক্ট শো করে। ইনসুলিন কোনটা? ইনসুলিন ইজ দ্য মেজর অ্যানাবলিক হরমোন, অর্থাৎ ইনসুলিন আপনার বডিতে বৃদ্ধি করে, বাড়ায়, ছোট থেকে বড়তে কনভার্ট করে, বৃদ্ধি আয়তনে বৃদ্ধি করে। ওকে, ইট ইজ দ্য মেজর। আর কি কি আছে মনে রাখতে পারেন ফর দ্য এমসিকিউ পারপাস। থাইরয়েড হরমোন ইজ দ্য অ্যানাবলিক হরমোন, গ্রোথ হরমোন ইজ দ্য অ্যানাবলিক হরমোন, insulin like growth factor is an anabolic hormone, sex steroid like androgen is a growth কি anabolic hormone। এগুলো হচ্ছে anabolic hormone এক্সাম্পল। বাদ বাকি এগুলো হচ্ছে আমার কি ক্যাটাবলিক হরমোন, লাইক গ্লুকাগন, কর্টিসল, এগুলো হচ্ছে ক্যাটাবলিক হরমোন। ঠিক আছে, আচ্ছা এখন আসেন ইনসুলিন ইফেক্ট অন কার্বোহাইড্রেট। কি ইফেক্ট করে আমি আগে বলেছি, আপনি দুইভাবে মনে রাখতে পারেন। একটা হচ্ছে শর্টকাট, শর্টকাটে কি মনে রাখবেন, জাস্ট বক্সটা মনে রাখবেন। আর যদি আপনি ডিটেলসে মনে রাখতে চান আমি ডিটেলস পড়াই দিব, তাহলে ওভাবে মনে রাখতে পারেন। ডিটেলসে পড়লে আপনার সুবিধা হচ্ছে আপনার বেসিকটা ক্লিয়ার হবে, আপনি বুঝতে পারবেন প্রসেসগুলো কিভাবে হচ্ছে, কিভাবে গ্লাইকোলাইসিস হয়, কিভাবে গ্লুকোনিওজেনেসিস হয়, কিভাবে গ্লাইকোজেনোসিস হয়, কিভাবে গ্লাইকোজেনোলাইসিস হয়, কিভাবে লিপোজেনেসিস হয়, কিভাবে লিপিড স্টোরেজ হয়, কিভাবে লিপোলাইসিস হয়, কখন হরমোন সেন্সিটিভ লাইপেজ কাজ করে, কখন আমার কি বলে লাইপোপ্রোটিন লাইপেজ কাজ করে। হ্যাঁ, হোয়াট আর দ্য ইফেক্ট অফ হেক্সোকাইনেস, হোয়াট আর দ্য ইফেক্ট অফ, তারপর হচ্ছে কি গ্লুকোকাইনেস, ডিফারেন্স বিটুইন হেক্সোকাইনেস এন্ড গ্লুকোকাইনেস, এগুলো আপনি পড়তে পারেন। যদি না পড়তে চান কোনো সমস্যা নেই, নট সো ইম্পর্টেন্ট ফর দিস টপিক বিকজ ইজ এ ক্লিনিক্যাল টপিক। মনে রাখতে চাইলে ভালো, না রাখলে কোনো প্রবলেম নাই, ইটস আপ টু ইউ। ওকে, সো নাও আমি দুটোই পড়াচ্ছি, কার্বোহাইড্রেটের জন্য আর লিপিডের জন্য জাস্ট একটা পড়াবো। তো আসেন
দিস ইজ দ্য বক্স। আগে বলেছি ইট ইজ আ মেজর অ্যানাবলিক হরমোন, তাহলে অ্যানাবলিক অ্যাক্টিভিটি ইনক্রিজ করবে, ক্যাটাবলিক অ্যাক্টিভিটি ডিক্রিজ করবে। তাহলে আমি যদি একটু সিম্পল কথা বলি, আমি আগেই বলেছি যে আমি যদি বলি হোয়াট আর দ্য অ্যানাবলিক ইফেক্ট অফ গ্লুকোজ, দি গ্লুকোজ কনভার্ট টু গ্লাইকোজেন, গ্লুকোজ কনভার্ট টু গ্লাইকোজেন, দিস ইজ দ্য অ্যানাবলিক ইফেক্ট, রাইট? আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে গ্লুকোজ যে গ্লাইকোজেনে কনভার্ট হয়, দিস প্রসেস ইজ কল্ড গ্লাইকোজেনেসিস। গ্লাইকো মানে গ্লাইকোজেন, জেনেসিস মানে ক্রিয়েট করা, সো দিস ইজ দ্য প্রসেস অফ গ্লাইকোজেন প্রোডাকশন। আচ্ছা, আমি যদি বলি গ্লুকোজ আপটেক, হোয়াট ইজ দিস? ইট ইজ অলসো অ্যানাবলিক প্রসেস, বিকজ গ্লুকোজ আপটেক কেন হবে? গ্লুকোজ আপটেক তখনই হবে যখন আপনি গ্লুকোজগুলোকে জমা রাখতে চান। অ্যাজ আ রেজাল্ট আপনার ব্লাড থেকে গ্লুকোজগুলো যখন অর্গানে প্রবেশ করবে, হোয়াট অর্গান? লাইক লিভার, লাইক অ্যাডিপোস টিস্যু, লাইক মাসেল সেল, স্পেশালি স্কেলেটাল মাসেল, লাইক হার্ট মাসেল, কার্ডিয়াক মাসেল, তখন কেন প্রবেশ করে? প্রাথমিক অবস্থায় প্রবেশ করে দুইটা কারণে। এক নম্বর হচ্ছে ওই গ্লুকোজকে ব্রেকডাউন করে এনার্জি প্রোডাকশন করার জন্য, সেকেন্ডটা হচ্ছে ওই গ্লুকোজ, এক্সেসিভ গ্লুকোজগুলোকে বড় কোনো সাবস্টেন্সে কনভার্ট করার জন্য, লাইক গ্লাইকোজেনে কনভার্ট করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে কোনো গ্লুকোজ যখন কোনো অর্গানে প্রবেশ করে, প্রাথমিক উদ্দেশ্য থাকে তার দুইটা। প্রথম উদ্দেশ্য হচ্ছে ওই গ্লুকোজগুলো থেকে এনার্জি গ্রহণ করা, বিকজ আমাদের এই ফুড পার্টিকেলসগুলোর গ্রহণ উদ্দেশ্য হচ্ছে এনার্জি প্রোডাকশন করা। তাহলে গ্লুকোজগুলো আলটিমেটলি সেলে প্রবেশ করে, লাইক লিভার সেল, স্কেলেটাল মাসেল সেল, এবং প্রবেশ করে কি করে? ওই গ্লুকোজগুলা ব্রেক হয়ে যায়, ব্রেক হয়ে এনার্জি প্রোডাকশন করে। আচ্ছা, তাহলে আপনি বলতে পারেন ভাই এখানে ব্রেক হয়ে যাচ্ছে, তাহলে এটা কেন অ্যানাবলিক? এখানে আসলে অ্যানাবলিক বোঝা যাচ্ছে এখানে এনার্জি প্রোডাকশন হচ্ছে, বৃহত্তর কাজ ইউজ হচ্ছে, সো ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যানাবলিক প্রসেস। ওকে, তাহলে গ্লুকোজ আপটেক ইজ অলসো অ্যানাবলিক প্রসেস, and glycolysis, breakdown of glucose to pyruvate, is also anabolic process. যদিও আপনার কাছে মনে হতে পারে যে ইট ইজ নট অ্যানাবলিক প্রসেস, বাট ইট মাস্ট বি অ্যানাবলিক প্রসেস, বিকজ এই প্রসেসগুলোর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে যে স্টোর, এনার্জি প্রোডাকশন করা আপনি পাচ্ছেন, এবং সেকেন্ড ওয়ান হচ্ছে স্টোরেজ করা, বৃদ্ধি করা, বড় কিছুতে কনভার্ট করা। ওকে, তাহলে অ্যানাবলিক প্রসেসের মধ্যে কি কি হচ্ছে? এক, গ্লুকোজ আপটেক হবে বাই দ্য লিভার সেল, বাই দ্য মাসেল সেল। সেকেন্ড ওয়ান, গ্লুকোজগুলোকে ব্রেক করে এনার্জি প্রোডাকশন করবে বাই দ্য প্রসেস অফ গ্লাইকোলাইসিস, এন্ড থার্ড ওয়ান ইজ কল্ড গ্লাইকোজেনেসিস, গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করবে। আমি এগুলো লিখে দিয়েছি এমসিকিউর পারপাসের জন্য, যে গ্লুকোজ আপটেক কোথায় কোথায় হবে? বাই দ্য ইফেক্ট অফ ইনসুলিন। আপনি বলতে পারেন ভাইয়া লিভার, মাসেল, ফ্যাট সেল ছাড়া কি গ্লুকোজ আপটেক হয় না? অবশ্যই হয়। আমরা বলেছিলাম যে ইনসুলিন সেনসিটিভ গ্লুকোজ আপটেক, ইনসুলিন ডিপেন্ডেন্ট গ্লুকোজ আপটেক হয় তিনটা অর্গানে, বাদ বাকি সবগুলো অর্গানে গ্লুকোজ আপটেক ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট। গ্লুকোজ থাকুক বা না থাকুক, ইনসুলিন থাকুক বা না থাকুক, গ্লুকোজ প্রবেশ করবে লাইক অন্যান্য সেলগুলোতে। কিন্তু এখানে আমার গ্লুকোজ আপটেক হয় বাই দ্য হেল্প অফ GLUT4। আমরা জানি যে GLUT4 ইট ইজ দ্য ডিপেন্ডেন্ট অন ইনসুলিন, এই জন্য লিভার সেল, মাসেল সেল এন্ড ফ্যাট সেল এদের ক্ষেত্রে গ্লুকোজ আপটেক হয় কিসের উপর নির্ভর করে? অন দ্য হেল্প অফ, বাই দ্য হেল্প অফ ইনসুলিনের উপর নির্ভর করে, ঠিক আছে? এন্ড গ্লাইকোলাইসিস আর থার্ড ওয়ান হচ্ছে গ্লাইকোজেনেসিস। মনে রাখবেন গ্লাইকোজেনেসিস কোথায় হয়? লিভারে হয় আর মাসেল সেলে হয়, লিভার সেলে হয় এবং মাসেল সেলে হয়। এখন কোশ্চেন হচ্ছে ভাই লিভার সেল এবং মাসেল সেলে গ্লাইকোজেনেসিস হয়, ফ্যাট সেল কি দোষ করলো? ফ্যাট সেল কখনো গ্লাইকোজেন স্টোর করে না, ফ্যাট সেল স্টোর করে লিপিড, ফ্যাট সেল স্টোর করে লিপিড। সো গ্লাইকোজেনেসিস অনলি হয় কোথায়? লিভার এবং মাসেলে। গ্লাইকোজেনেসিস হয় শুধুমাত্র লিভার এবং মাসেলে, বিকজ দ্য এনজাইম রিকোয়ার্ড ফর দ্য গ্লাইকোজেনেসিস, glycogen synthase enzyme, only present in the liver and muscle cell, not in the fat cell, adipose tissue. Okay, তাহলে আমি দেখেন দুটো এনজাইম লিখছি, গ্লুকোকাইনেস আর হচ্ছে গ্লাইকোজেন সিনথেস। এই এনজাইমগুলো প্রেজেন্ট ইন দ্য লিভার এবং মাসেল সেল। যদি মাসেলে গ্লুকোকাইনেস থাকে না, মাসেলে থাকে হেক্সোকাইনেস, পড়ে আসবো ইনশাআল্লাহ যদি কখনো পড়াই বায়োকেমিস্ট্রি। ওকে, বায়োকেমিস্ট্রি এগুলো খুব মজা করে পড়ানো পড় নিয়ে। থার্ড ওয়ান হচ্ছে ক্যাটাবলিক প্রসেস। তাহলে বুঝতে পারছেন উল্টা প্রসেস আসেন, গ্লাইকোজেনকে ভেঙে যদি গ্লুকোজে কনভার্ট করতেন, দিস ইজ কল্ড গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনকে লাইসিস করবেন, সো দিস ইজ কল্ড গ্লাইকোজেনোলাইসিস। তাহলে অবশ্যই ইট ইজ আ ক্যাটাবলিক প্রসেস। তাহলে ইনসুলিন তো অ্যানাবলিক হরমোন, সে তো ক্যাটাবলিজমে কাজ করে না, তাহলে অবশ্যই এই প্রসেসকে ইনহিবিট করবে। থার্ড ওয়ান গ্লুকোনিওজেনেসিস। আমি আগেই বলেছি গ্লুকোজ প্রোডাকশন করা যাবে না, বিকজ ইনসুলিন try to reduce the level of glucose in the blood, not increase.
আপনি যদি গ্লুকোজ প্রোডাকশন করে ফেলেন, এই গ্লুকোজ তো লিভারে থাকবে না, সব চলে যাবে ব্লাডে। তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়তেছে বাই দ্য প্রোডাকশন অফ বাই দ্য হেল্প অফ গ্লুকোনিওজেনেসিস। তাহলে গ্লুকোনিওজেনেসিসটাও ক্যাটাবলিক প্রসেস। এখানে কোনোভাবেই আপনি এই প্রসেসে হেল্প করতে পারবেন না। এই জন্য ইনসুলিন গ্লুকোনিওজেনেসিসে হেল্প করে না। তাহলে সে তিনটা প্রসেসে কাজ করে, গ্লুকোজ আপটেক বাড়ায়, গ্লাইকোলাইসিস বাড়ায় এবং গ্লাইকোজেনেসিস বাড়ায়। কোথায় কোথায় বাড়ায়, কোথায় কোথায় কি করে, কোন কোন এনজাইম কাজ করে আমি লিখে দিয়েছি। সেকেন্ড ওয়ান হচ্ছে ক্যাটাবলিক প্রসেস কমায়, গ্লুকোনিওজেনেসিস কমায়, গ্লাইকোজেনোলাইসিস কমায়। ওকে, এবং এই ক্ষেত্রে দুইটা হরমোন এনজাইম, একটা ফসফোরাইলেস এবং গ্লুকোজ 6 ফসফেটেজ, এই এনজাইমগুলোর ইম্পর্টেন্স আছে। অর্থাৎ মূলত এই এনজাইমগুলোকে সে কি করে, ডিক্রিজ অ্যাক্টিভিটি ডিক্রিজ করে, আর এই এনজাইমগুলো অ্যাক্টিভিটি সে কি করে, ইনক্রিজ করে। কারণ প্রসেসগুলোকে ইনক্রিজ করা মানে হচ্ছে এনজাইমকে ইনক্রিজ করা। এনজাইম ইনক্রিজ হলেই প্রসেস অ্যাক্টিভেট হবে, আর এনজাইমগুলো ইনহিবিটেড হলেই প্রসেসটা ইনহিবিটেড হবে, ঠিক না? এটাই স্বাভাবিক কথা। এগুলো এমসিকিউ কিন্তু আসে, একটু মনে রাখেন। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, আমি যদি বলি লিভার কি কি এনজাইম কন্টেন্ট করে, গ্লুকোকাইনেস এবং গ্লুকোজ 6 ফসফেটেজ, এই দুটো এনজাইম গ্লুকোজ কি লিভার কন্টেন্ট করে। কিন্তু মাসেল সেল এই দুটো এনজাইমের একটা এনজাইমও কন্টেন্ট করে না। সে গ্লুকোকাইনেসের বদলে কন্টেন্ট করে হেক্সোকাইনেস, আর গ্লুকোজ 6 ফসফেটেজ সে কন্টেন্ট করে না। এই জন্য আমি বলেছিলাম যদি কোনো কারণে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যায়, তখন কি হয়, লিভারগুলা গ্লাইকোজেনকে ব্রেক করে গ্লুকোজে কনভার্ট করে সেই গ্লুকোজগুলোকে ব্লাডে পাঠায় দেয়। ওকে, কিন্তু কোনোভাবে ব্লাড গ্লুকোজ যদি কমে যায়, মাসেল সেল জীবনেও গ্লাইকোজেন ব্রেক করে গ্লুকোজকে ব্লাডে ছাড়বে না। মাসেল সেল খুবই স্বার্থপর, সে তার গ্লাইকোজেনকে ইউজ করে অনলি ফর ওন নিড। সে আদার্স টিস্যুর জন্য সে কখনো গ্লুকোজ ইউজ করে না। কেন পারে না? কারণ দে ল্যাক অফ গ্লুকোজ 6 ফসফেটেজ। আমি আগে ক্লাসে পড়েছিলাম যে গ্লুকোজগুলো ফার্স্টে গ্লুকোকাইনেস এনজাইমের সাহায্যে গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হয়। এখন গ্লুকোজ 6 ফসফেট ইজ চার্জ মলিকুল, দে কান্ট ক্রস গ্লুট 4 অর গ্লুট 6 গ্লুট 2। তাহলে গ্লুকোজ 6 ফসফেটকে আপনি যদি বের করতে চান সেল থেকে, তাহলে অবশ্যই আগে ওকে কি করতে হবে, গ্লুকোজে কনভার্ট করতে হবে। আর এই জন্য যে এনজাইম প্রয়োজন তাকে আমরা বলি গ্লুকোজ 6 ফসফেটেজ। মনে রাখবেন কাইনেস কি করে, কাইনেস কোন সাবস্টেন্সের সঙ্গে ফসফেটকে অ্যাড করে, ঠিক আছে? আর ফসফেটেজ কি করে, কোন সাবস্টেন্স থেকে ফসফেটকে লাথি মেরে বের করে দেয়। ওকে, এগুলো পড়াইছি আগের ক্লাসে। সো দিস ইজ দ্য প্রসেস অফ গ্লাইকোলাইসিস এন্ড গ্লুকোনিওজেনেসিস, এবং পরের পেজে আমি গ্লাইকোজেন ফর্মেশন নিয়ে কথা বলেছি। সো দেখেন আমি এখানে লিখেছি মাসেল সেল এবং ফ্যাট সেল কন্টেইন করে হেক্সোকাইনেস, দে ডোন্ট কন্টেইন গ্লুকোকাইনেস এন্ড দে ল্যাক অফ গ্লুকোজ 6 ফসফেটেজ, স্পেশালি মাসেল সেল। ওকে, এখন ইনসুলিন কি করে আমি বলেছি, আপটেক অফ গ্লুকোজ বাই গ্লুট 4 স্পেশালি মাসেল এবং ফ্যাট সেলে, ইউটিলাইজেশন অফ গ্লুকোজ বাই গ্লুট 2 বাই লিভার সেল দ্বারা, এবং স্টোরেজ অফ গ্লাইকোজেন ইনক্রিজ করে। এগুলো হচ্ছে ইনসুলিনের কাজ। তাহলে দেখি কি হয়। তো দিস ইজ দ্য লিভার এন্ড দিস ইজ দ্য গ্লুট 2 রিসেপ্টর, গ্লুট 2। ওকে, আমরা জানি লিভার সেল ডোন্ট কন্টেইন গ্লুট 4, লিভার কন্টেইন করে গ্লুট 4 2 নাকি। আচ্ছা, সো দিস ইজ দ্য গ্লুট 2। তো এখানে কি হলো, গ্লুট যখন ইনসুলিন, আচ্ছা আমি এটা কিন্তু আগের ক্লাসে পড়েছিলাম। আপনি বলতে পারেন যে ভাই ইনসুলিন তো গ্লুট 4 এর অ্যাক্টিভিটি বাড়ায়, গ্লুট 2 কেন বাড়ে না, মানে বাড়ে কিভাবে? আমি বলেছিলাম যে কিভাবে লিভারের ক্ষেত্রে ইনসুলিন কাজ করে। ইনসুলিন গ্লুট 4 অ্যাক্টিভিটি বাড়ায়, এটা আমরা জানি, ফার্স্ট ক্লাসে পড়িয়েছি একদম ডিটেইলসে। এছাড়া ইনসুলিন আরেকটা কাজ করে, সে কি করে, জিনোমিক লেভেলে অল্টারেশন করে এবং গ্লুকোকাইনেজের অ্যাক্টিভিটি বাড়ায়। আমি এটা বলেছিলাম যে গ্লুট 2 ইজ আ বাই ডিরেকশনাল ট্রান্সপোর্টার, অর্থাৎ এই ট্রান্সপোর্টার দিয়ে গ্লুকোজ সেলে প্রবেশ করতে পারে, আবার গ্লুকোজ সেল থেকে বের হইতে পারে। তাহলে গ্লুকোজ যদি সেলে প্রবেশ করে তো ভালো, কিন্তু গ্লুকোজ যদি সেল থেকে ডুম করে বের হয়ে যায় তাহলে কি লাভ হবে? লাভ হবে না। তাহলে গ্লুকোজগুলোকে ট্র্যাপ করতে হবে, আর গ্লুকোজকে ট্র্যাপ করতে হলে কি করতে হয়, তার সঙ্গে একটা আয়নিক সাবস্টেন্সকে অ্যাড করতে হয়। সেই আয়নিক সাবস্টেন্সের নাম হচ্ছে ফসফেট। এই জন্য কোন এনজাইম লাগে, গ্লুকোকাইনেজ এনজাইম। তাহলে ইনসুলিন কি করে, ইন কেস অফ দ্য লিভার ক্ষেত্রে ইনসুলিন এই ট্রান্সপোর্টারে কোনো হেল্প করে না। ইনসুলিন জিনোমিক লেভেলে অল্টারেশন করে গ্লুকোকাইনেস ফর্মুলেশন জিনকে অ্যাক্টিভেট করে দেয়, ফলে প্রচুর পরিমাণ গ্লুকোকাইনেস রিলিজ হয় বা ক্রিয়েট হয়। অ্যাজ আ রেজাল্ট এই গ্লুকোকাইনেসগুলো কি করে, গ্লুকোজগুলোকে গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট করে, এবং গ্লুকোজ যখন গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হয় তখন কিন্তু সে আর লিক হইতে পারে না, সে আর বের হইতে পারে না। ওকে, তাহলে আসলে কি হলো, গ্লুকোজ প্রবেশ করলো, ফার্স্টে গ্লুকোকাইনেস কাজ করলো, গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হলো, সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট হলো বাই দ্য হেল্প অফ আইসোমারেজ এনজাইম দ্বারা, সেখান থেকে ফসফেট 1,6 বিসফসফেট তৈরি হলো, সেটাকে আমরা বলি পিএফকে। হোয়াট ইজ পিএফকে? ফসফোফ্রুক্টোকাইনেস এনজাইম।
দেখে নেন, আমি লিখে দিচ্ছি পাশে, ঠিক আছে। এরপর 1,6 থেকে তৈরি হয় ফসফোইনোল পাইরুভেট, সেখান থেকে তৈরি হয় পাইরুভেট কাইনেস দ্বারা পাইরুভেট, দেন পাইরুভেট, এগুলো সাইটোসোল, এটা হচ্ছে সাইটোসোল। দেন পাইরুভেটটা কি করে, কোথায় চলে যায়, পাইরুভেটটা চলে যায় হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়ার ভিতরে। দেন পাইরুভেট ডিহাইড্রোজিনেস কাইনেস, এই এনজাইমটা সহায়তায়, সরি পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স, এই এনজাইমগুলোর সহায়তায় পাইরুভেটটা অ্যাসিটাইল কোয়ে কনভার্ট হয়। দেন অ্যাসিটাইল কোয়ে এবং অক্সালো অ্যাসিটেট মিলে সাইট্রেট তৈরি করে, সাইট্রেট, এবং আলটিমেটলি সাইট্রেট কি হয়, আমাদের এনার্জি প্রোডাকশনে হেল্প করে। এগুলো আমি যাচ্ছি না, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে প্রবেশ করে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমি বুঝলাম ইট ইজ দ্য প্রসেস অফ গ্লাইকোলাইসিস। কোনটা, এই যে গ্লুকোজ থেকে আপনি যে সাইট্রেট প্রোডাকশন করলেন বা পাইরুভেট প্রোডাকশন করলেন, দিস ইজ দ্য প্রসেস অফ গ্লাইকোলাইসিস। তাহলে আমরা আগেই বলেছি ইনসুলিন ইনক্রিজ দ্য গ্লাইকোলাইসিস। তাহলে যতগুলো এনজাইম আছে যারা গ্লাইকোলাইসিসে হেল্প করতেছে, সবগুলা এনজাইমের অ্যাক্টিভিটি ইনসুলিন কি করে, বাড়ায়। এবার আসেন উল্টা প্রসেস, গ্লুকোনিওজেনেসিস। আমি বলেছিলাম যে গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ প্রোডাকশন করা। এখন আপনি বলতে পারেন যে নন কার্বোহাইড্রেট সোর্সটা কি, নন, এখন এই যে পাইরুভেট থেকে কি করতে হবে জানেন, পাইরুভেট থেকে আমার এই গ্লুকোজ প্রোডাকশন করতে হবে বাই দ্য প্রসেস অফ গ্লুকোনিওজেনেসিস। কিন্তু এই যে অ্যাসিটাইল কোয়ে আছে, যেটা একবার পাইরুভেট থেকে ক্রিয়েট হয়েছে, সেখান থেকে কখনো সে পাইরুভেটে কনভার্ট হতে পারবে না। কেন, কারণ অ্যাসিটাইল কোয়েকে পাইরুভেটে কনভার্ট করার জন্য যে এনজাইম দরকার সেটা মাইটোকন্ড্রিয়াতে নাই। তাহলে যদি অ্যাসিটাইল কোয়ে পাইরুভেটে কনভার্ট হতে না পারে, তাহলে কিভাবে আপনি গ্লুকোনিওজেনেসিস তৈরি করবেন? তখন কি হয়, তখন একটা কাহিনী হয়। কি হয় কাহিনীটা, এই যে পাইরুভেটটা আছে, ইউজুয়ালি দেখা যায় যখন আপনি গ্লুকোনিওজেনেসিস তৈরি করতে চান, মানে গ্লুকোজ প্রোডাকশন করতে চান, তখন এই পাইরুভেটটা আর অ্যাসিটাইল কোয়ে কনভার্ট হয় না, বরং এই পাইরুভেটটা পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইমের সহায়তায় অক্সালো অ্যাসিটেটে কনভার্ট হয়। দেন অক্সালো অ্যাসিটেট ফসফোইনোল পাইরুভেট কার্বক্সিকাইনেজ এনজাইম দ্বারা ফসফোইনোল পাইরুভেটে কনভার্ট হয়। দেন ওখান থেকে তৈরি হয় ফসফেট ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। দেন ওখান থেকে তৈরি হয় ফ্রুক্টোজ 6 ফসফেট বাই দ্য হেল্প অফ ফ্রুক্টোজ 1, বিস ফসফাটেজ। আমি বলেছিলাম ফসফাটেজ কি করে, রিডিউস করে কি, ফসফেট। দেন সেখান থেকে আলটিমেটলি কি, গ্লুকোজ 6 ফসফাটেজ গ্লুকোজে কনভার্ট করে গ্লুকোজ 6 ফসফেটকে, এবং গ্লুকোজগুলো কি হয়, আলটিমেটলি গ্লুক 2 দিয়ে সে আবার বের হয়ে যায় বাই দ্য হেল্প অফ গ্লুকোনিওজেনেসিস। তাহলে আপনি কি চাচ্ছেন গ্লুকোজ বের হোক? না, আপনি চাচ্ছেন না। তাহলে ইনসুলিন কি করবে, ইনসুলিন এই গ্লুকোনিওজেনেসিসের জন্য যে যে এনজাইমগুলো আছে সবগুলোকে প্রিভেন্ট করবে, ইনহিবিটেড করবে। তাহলে কারা আছে, এই যে সবুজ কালারের যেগুলা, লাল কালারের গুলো হচ্ছে গ্লাইকোলাইসিস হেল্প করবে, আর সবুজ কালারের গুলো হচ্ছে গ্লুকোনিওজেনেসিস হেল্প করবে। তাহলে আপনি মনে রাখতে চাইলে মনে রাখেন, না চাইলে কোনো সমস্যা নাই, নট ইম্পর্টেন্ট। ওকে, আর এটা হচ্ছে গ্লাইকোজেন ফর্মেশন। আচ্ছা, একটু মনে রাখতে হবে গ্লাইকোজেন কোথায় কোথায় তৈরি হয়, লিভারে এবং মাসেলে। আচ্ছা, লিভারের টোটাল ওয়েটের 5 থেকে 6% গ্লাইকোজেন, আপ টু 100 গ্রাম গ্লাইকোজেন স্টোর থাকে। কিন্তু মাসেলের 2 থেকে 3% টোটাল ওয়েট হচ্ছে গ্লাইকোজেন, আপ টু 300 গ্রাম গ্লাইকোজেন মাসেলে স্টোর থাকে। আপনি বলতে পারেন যে মাসেলে মাত্র 2 থেকে 3%, তাহলে এত বেশি কেন? কারণ টোটাল মাসেল বডি ওয়েট বেশি। লিভার ধরেন 3 কেজি, কিন্তু মাসেল অনেক বেশি, এই জন্য টোটাল কম পার্সেন্টেজ হলেও পরিমাণ বেশি। আচ্ছা, কিভাবে তৈরি হয়, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করতে এনজাইম হচ্ছে গ্লাইকোজেন সিনথেস, আর গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করার জন্য এনজাইমের নাম হচ্ছে গ্লাইকোজেন ফসফাটেজ। ওকে, তাহলে ইনসুলিন কি করবে, এই সিনথেসকে অ্যাক্টিভেট করবে আর ফসফাটেজকে ইনহিবিট করবে। এবার কি করে, গ্লাইকোজেনেসিস বাড়ায় এবং গ্লাইকোজেনোলাইসিস কমায়। একটা কোশ্চেন করতে পারেন যে ভাইয়া গ্লাইকোজেন তৈরি করার দরকার কি, অ্যাজ আ রেজাল্ট গ্লুকোজ যদি গ্লুকোজ হিসেবে স্টোর থাকে, তাহলে প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে এখানে, দেখেন লিখে দিচ্ছি, এটা অসমোটিক যে প্রেসার সেটা ডিপেন্ডস করে নাম্বার অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলস এর উপরে, নট দ্য সাইজ অফ পার্টিকেলস এর উপরে। মানে কি, তার অর্থ হচ্ছে ধর কথার কথা, আপনার কাছে গ্লুকোজ আছে, আপনি বলতে পারেন 10টা গ্লুকোজ মিলে একটা গ্লাইকোজেন তৈরি হয়েছে, তাহলে ওর প্রেসার আর ওর প্রেসার কি সেম না? কি বললাম কথাটা, ধরেন 10টা গ্লুকোজ মিলে আপনি গ্লাইকোজেন তৈরি করছেন, কথার কথা কথার কথা, তাহলে 10টা গ্লুকোজ ইকুয়াল টু 1 গ্লাইকোজেন, কথার কথা। আর আমি যদি বলি যে একটা গ্লাইকোজেনের অসমোটিক প্রেসার আর 10টা গ্লুকোজের অসমোটিক প্রেসার কি ইকুয়াল, আনসার হচ্ছে নো। অসমোটিক প্রেসার নাম্বারের উপর নির্ভর করে, সাইজের উপর না। যদিও গ্লাইকোজেনের সাইজ এই গ্লুকোজের 10 গুণ, তবুও এদের প্রেসার ইকুয়াল না। কারণ আমি বলেছি অসমোটিক প্রেসার ডিপেন্ডস অন অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলস এর নাম্বারের উপরে। তাহলে এখানে গ্লাইকোজেন আছে একটা আর গ্লুকোজ আছে 10টা,
তাহলে সমান আয়তন বিশিষ্ট হইলেও গ্লুকোজের অসমোটিক প্রেসার বিকজ 10টা অবশ্যই একটা গ্লাইকোজেনের অসমোটিক প্রেসারের তুলনায় অনেক বেশি। তাহলে যদি আপনি সমপরিমাণ গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে জমা রাখতে না চেয়ে গ্লুকোজ হিসেবে জমা রাখেন, তাহলে কি হচ্ছে? কথার কথা আপনি 1 লাখ গ্লুকোজ জমা রাখতে চান, আর 1 লাখ গ্লুকোজ দিয়ে আপনি কথার কথা 1000 গ্লাইকোজেন তৈরি করতে পারবেন। আপনি বললেন না আমি 1000 গ্লাইকোজেন তৈরি করব না, আমি গ্লুকোজ হিসেবে রেখে দিব। তাহলে প্রবলেম কি? তাহলে 1 লাখ গ্লুকোজের অসমোটিক প্রেসার 1000 গ্লাইকোজেনের অসমোটিক প্রেসারের তুলনায় অনেক বেশি। আর অসমোটিক প্রেসার যদি বেশি থাকে তাহলে ওয়াটার অ্যাট্রাক্ট হয়, তাহলে প্রচুর পরিমাণ ওয়াটার লিভারে প্রবেশ করবে এবং অ্যাজ আ রেজাল্ট লিভার বার্স্ট হবে। তাহলে আপনি সেটা চান না। এই জন্যই আমরা গ্লুকোজকে গ্লুকোজ হিসেবে না রেখে গ্লাইকোজ হিসেবে রাখি, যাতে করে অসমোটিক প্রেসার কি থাকে, কমে থাকে। দ্য লাস্ট টপিক হচ্ছে ইনসুলিন ইফেক্ট অফ লিপিড। বুঝতে পারতেছেন, অ্যানাবলিক ইফেক্ট বাড়াবে, লিপোজেনেসিস বাড়াবে। মনে রাখবেন লিপোজেনেসিস কিন্তু লিভারে হয়, লিপিড প্রোডাকশন লিভারে হয়, কিন্তু লিপিড স্টোরেজ অ্যাডিপোস টিস্যুতে হয়। তাহলে লিপোজেনেসিস বাড়ায় ইন দ্য লিভার অ্যান্ড লিপিড স্টোরেজ বাড়ায় ইন দ্য অ্যাডিপোস টিস্যু। এবং মনে রাখবেন লিপিড স্টোরেজের জন্য যে এনজাইম কাজ করে তার নাম হচ্ছে লিপোপ্রোটিন লাইপেজ, এলপিপি, সরি এলপিএল। আর উল্টা কাজ মানে লিপিড ভাঙা মানে লিপোলাইসিস, অবশ্যই সেটা কোথায় হয়? অ্যাডিপোস টিস্যুতে হয়। ওই অ্যানাবলিক প্রসেস বা লিপোলাইসিসের জন্য যে এনজাইম দরকার তার নাম হচ্ছে হরমোন সেনসিটিভ লাইপেজ। তাহলে মনে রাখবেন লাইপোপ্রোটিন লাইপেজ যার নাম হচ্ছে এলপিএল, সেটা কিন্তু অ্যানাবলিক হরমোন, অ্যানাবলিক এনজাইম। কি করে? লিপিডকে স্টোর করতে সাহায্য করে। আর হরমোন সেনসিটিভ লাইপেজ বা এইচএসএল এটা কিন্তু ক্যাটাবলিক এনজাইম, বিকজ ও লিপিডকে ব্রেক করতে সাহায্য করে, লিপোলাইসিস করতে সাহায্য করে। তাহলে নাম একই রকম হলেও কাজ সম্পূর্ণ ডিফারেন্ট। ইনসুলিন ইফেক্ট অফ প্রোটিন কি বলেছিলাম? আর্জিনিন, এটা অ্যালানিন হবে, আর্জিনিন প্লাস অ্যালানিন দুটি হয়। আচ্ছা, ইনক্রিজ করে প্রোটিন স্টোরেজ, অর্থাৎ লিন বডি মাস বাড়াতে সাহায্য করে, অ্যামিনো অ্যাসিডগুলোকে প্রোটিনে কনভার্ট করে, আমি এটাকে বলেছি একটু। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট 2 টপিকস। এখানে আরো অনেকগুলো পেজ আছে, আমি যাচ্ছি না পেজগুলোতে, আমি পড়াবো না ওগুলো, ঠিক আছে? বা লিপোজেনেসিস প্রসেস এবং লিপিড স্টোরেজ প্রসেস অনেক বড়, আরো 6-7টা টপিক চলে আসে, পেজ চলে আসবে, আমি পড়াবো না ওগুলো, আপনারা কষ্ট করে নিজ দায়িত্বে পড়ে নেবেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, ভালো থাকেন, বাই বাই।